হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা তোমরা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্যই আমি এই প্রতিদিন সকাল 8টার সময় এই ক্লাসটা আমি নিয়ে আসি। আজকে করাচ্ছি ক্লাস নম্বর 10। এর আগে আমি 9টা ক্লাস কিন্তু তোমাদের করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই বলবো সেই ক্লাসগুলো তোমরা দেখে নেবে। তো আর মাত্র আমাদের 58 দিন সময় বাকি আছে, হাতে আছে। তোমরা জানো ফেব্রুয়ারির 20 তারিখ থেকে তোমাদের এসএসসি জিডির যে কম্পিউটার বেসড এক্সাম হবে তার কিন্তু তারিখ ঘোষণা হয়েছে। আর বলবো তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, 31শে ডিসেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের শেষ দিন। তো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্ম ফিল আপ করে দেবে। এছাড়াও এই প্রশ্নগুলো যারা আসন্ন ক্লার্কশিপ পরীক্ষা, ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কাছেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা চলো শুরু করা যাক প্রশ্নগুলো। বলেছে পেনিসিলিন কে আবিষ্কার করেন? প্রথম প্রশ্ন এটা, পেনিসিলিন কে আবিষ্কার করেন? তো সঠিক উত্তর কী হবে? আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু এই পেনিসিলিন আবিষ্কার করেন। তো 1929 সালে আলেকজান্ডার ফ্লেমিং এই পেনিসিলিন আবিষ্কার করেন। এছাড়াও যদি দেখি লুই পাস্তুর 1895 সালে তিনি জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। ঠিক আছে, জলাতঙ্ক রোগের কিন্তু টিকা আবিষ্কার করেন কে? লুই পাস্তুর। আর নিউটন আবিষ্কার করেন কে? ক্যালকুলাস, আলোর প্রকৃতি এবং মহাকর্ষ সূত্র। নিউটন, ক্যালকুলাস, আলোর প্রকৃতি এবং মহাকর্ষ সূত্র। তাহলে আমরা কী কী পেলাম এই প্রশ্ন থেকে? আলেকজান্ডার ফ্লেমিং 1929 সালে পেনিসিলিন আবিষ্কার করেন। লুই পাস্তুর 1895 সালে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। নিউটন আবিষ্কার করেন ক্যালকুলাস, আলোর প্রকৃতি এবং মহাকর্ষ সূত্র। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। কত সালে পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল? এই পঞ্চবার্ষিকী যে প্ল্যান ছিল আগে, ঠিক আছে, 5 ইয়ার প্ল্যান, সেটার পরিকল্পনা করতেন কিন্তু এই পরিকল্পনা কমিশনের সুপারিশ অনুসারে। তো আমাদের শেষ যে পঞ্চবার্ষিকী সেটা হয়েছিল 2012 থেকে 2017 পর্যন্ত কিন্তু শেষ পঞ্চবার্ষিকী ছিল, সেটা ছিল দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো বলেছে এই পরিকল্পনা কমিশনের পরিবর্তে কত সালে এই নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল? তো পরিকল্পনা কমিশনের পরিবর্তে 2015 সালে কিন্তু এই নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তো পরিকল্পনা কমিশনের সুপারিশে কিন্তু এই কি হয়েছিল, গঠন করা হয়েছিল জাতীয় বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান কিন্তু শুরু হয়েছিল। এই 5 ইয়ার প্ল্যান কিন্তু 1951 সাল থেকে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 2012 থেকে 2017। এটাই ছিল কিন্তু শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা ছিল দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোন কৃষক বিদ্রোহ সর্দার বল্লভভাই প্যাটেল অংশগ্রহণ করেছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ঠিক আছে, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং ভারতের লৌহ মানব বলা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলকে কি বলা হতো? ভারতের লৌহ মানব বলা হয়। তো নিম্নলিখিত যে কৃষক আন্দোলনগুলো হয়েছিল তার মধ্যে তিনি বরদলি সত্যাগ্রহতে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। তাহলে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানুষ এবং স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীও তাকে করা হয়েছিল। অবশ্যই একটু লাইক করে দেবে। চলো নেক্সট। কোন বিখ্যাত ব্যক্তিকে 1913 সালে নোবেল পুরস্কার এবং 1915 সালে নাইট উপাধিতে ভূষিত করা হয়েছিল? তিনি হলেন কে? তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ শুধু ভারতীয় নয়, প্রথম এশীয় ব্যক্তি হিসাবে কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
ঠিক আছে, প্রথম ভারতীয়, শুধু ভারতীয় নয়, এশীয় ব্যক্তি যিনি সাহিত্যে কিন্তু প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এই নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং ব্রিটিশ সরকার কিন্তু তাকে 1915 সালে নাইট উপাধিতে ভূষিত করেছিলেন। কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি কিন্তু ত্যাগ করেছিলেন। ঠিক আছে, তো 1915 সালে নাইট উপাধি ভূষিত হয়েছিলেন এবং 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু এই নাইট উপাধি ত্যাগ করেছিলেন। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, অবশ্যই তোমরা শুধু এর সঙ্গে কিন্তু বিস্তারিত আলোচনাও দেখতে পাচ্ছ। 1930 সালে প্রথম ফুটবল বিশ্বকাপ কোন দেশে আয়োজন করা হয়েছিল? ফুটবল বিশ্বকাপ যেটা শুরু হয়েছিল 1930 সালে। তো আর 2000 শেষ যে বিশ্বকাপ হয়েছে 2022 সালে, কোথায় হয়েছিল? কাতারে। কাতারে কিন্তু 2022 সালে বিশ্বকাপ হয়েছিল। আর চ্যাম্পিয়ন কারা হয়েছে? আর্জেন্টিনা। আর্জেন্টিনা কিন্তু এই 2023-22 সালের কাতার বিশ্বকাপে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। তো প্রথম বিশ্বকাপ কোন দেশে হয়েছিল? তো প্রথম বিশ্বকাপ কিন্তু 1930 সালে উরুগুয়েতে হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন নিষ্ক্রিয় গ্যাসটি ভালভের ভিতরে থাকে? ভালভের ভিতরে কোন নিষ্ক্রিয় গ্যাসটি থাকে? তো ভালভের ভিতরে কিন্তু আর্গন গ্যাসটি থাকে। দেখো বন্ধুরা, ভালভের ভিতরে কিন্তু নাইট্রোজেনও থাকে, কিন্তু নাইট্রোজেন নিষ্ক্রিয় গ্যাস নয়, বলেছে নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, নাইট্রোজেন এবং আর্গন থাকে, তো বলেছে নাইট্রোজেন তো নিষ্ক্রিয় গ্যাস নয়, তো সঠিক উত্তর হবে আর্গন। আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, তো যদি নিষ্ক্রিয় গ্যাস না বলতো তাহলে কিন্তু নাইট্রোজেনও হতো। তো নিষ্ক্রিয় গ্যাস বলেছে যখন, তখন কিন্তু সঠিক উত্তর হবে আর্গন। এটা একটু খেয়াল রাখবে। আর হিলিয়াম কিন্তু সূর্যেতে কিন্তু হিলিয়াম থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? রাউরকেল্লা, তোমরা বলো তো রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহায়তায় হয়েছিল? তো রাউরকেল্লা যে লৌহ ইস্পাত কারখানাটি, যেটা কিন্তু জার্মানির সহযোগিতায় কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে, তো কোন নদীর তীরে? এটা কিন্তু রাউরকেল্লা লৌহ ইস্পাত কিন্তু ব্রাহ্মণী নদীর তীরে এবং জার্মানির সহায়তায় কিন্তু গড়ে উঠেছে। রাউরকেল্লা ব্রাহ্মণী নদীর তীরে এবং জার্মানির সহায়তায় কিন্তু এই লৌহ ইস্পাতটি গড়ে উঠেছে। চলো নেক্সট দেখো, পরবর্তী একটা বিজ্ঞান থেকে। তো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যার সংকেত CaOH2 কী নামে পরিচিত? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তো সেটা হবে চুন জল। ঠিক আছে, চুন জল যেটি ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা যার সংকেত CaOH2 নামে পরিচিত। বলেছে সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় মিথিলি, যেটি বাংলাদেশের উপকূলে আসতে পড়ে, এই ঘূর্ণিঝড়ের নাম করেন কোন দেশ? দেখো, বঙ্গোপসাগর এবং আরব সাগরে যে ঝড়গুলো হয়, সেই ঝড়ের নাম কিন্তু বিভিন্ন দেশ করে থাকে। এইবার মিথিলি যে ঝড়টা হয়েছে সম্প্রতি, যেটি বাংলাদেশের উপকূলে আসতে পড়েছিল, বঙ্গোপসাগর সৃষ্টি, সেটি কী নামে পরিচিত ছিল? কোন দেশ থেকে নামকরণ করা হয়েছিল? তো সেটির কিন্তু মালদ্বীপ থেকে নামকরণ করা হয়েছিল। এই মিথিলি যে নামকরণটি, সেটা কিন্তু মালদ্বীপ থেকে করেছিল। আর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলা হয়? সাইক্লোন। তাই তো, বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল কত সালে? বন্দে মাতরম যেটা বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া, যেটি ভারতের জাতীয় সঙ্গীত। ঠিক আছে, জাতীয় সঙ্গীত, ন্যাশনাল সং। ঠিক আছে, বন্দে মাতরম ভারতের ন্যাশনাল সং, যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছিল এবং প্রথমবার কংগ্রেসের কলকাতা অধিবেশনে কিন্তু গাওয়া হয়েছিল। তো সেটি ছিল 1896 সালে। 1896 সালের কলকাতা অধিবেশনে প্রথম
বন্দে মাতরম গান, যেটি ভারতের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল সং গাওয়া হয়েছিল। আর ন্যাশনাল অ্যানথেম যেটা, সেটা হচ্ছে জনগণ মন, আমাদের ন্যাশনাল অ্যানথেম। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি স্তূপ পর্বতের উদাহরণ? ঠিক হবে, ঠিক আছে। নিচের কোনটি একটি স্তূপ পর্বতের উদাহরণ? তো নিচের মধ্যে সাতপুরা একটি স্তূপ পর্বতের উদাহরণ। সাতপুরা একটি স্তূপ পর্বত। চলো নেক্সট। ডিসেম্বর 2023 অনুযায়ী কে গুজরাটের মুখ্যমন্ত্রী? 2023 ডিসেম্বর অনুযায়ী গুজরাটের মুখ্যমন্ত্রী কে? ভূপেন্দ্র ভাই প্যাটেল, একনাথ শিন্ডে, অরবিন্দ কেজরিওয়াল, নীতিশ কুমার। তো তিনি হলেন ভূপেন্দ্র ভাই প্যাটেল। ভূপেন্দ্র ভাই প্যাটেল কিন্তু 2023 ডিসেম্বর অনুযায়ী কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী। এছাড়াও যদি একনাথ শিন্ডে কিন্তু মহারাষ্ট্রের কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়াল দিল্লি, এবং নীতিশ কুমার কিন্তু বিহার। তাহলে ভূপেন্দ্র ভাই প্যাটেল কোথাকার মুখ্যমন্ত্রী? বর্তমানে গুজরাটের। একনাথ শিন্ডে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, অরবিন্দ কেজরিওয়াল তিনি দিল্লির মুখ্যমন্ত্রী, এবং নীতিশ কুমার কিন্তু তিনি বিহারের মুখ্যমন্ত্রী রয়েছেন। নিচের মধ্যে কে একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়? তো দেখো, আমি কিন্তু জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2023 একটা তোমাদের ভিডিও করে দিয়েছি, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে, যেটা আসন্ন একটি বছরে যত সরকারের চাকরির পরীক্ষা আছে তার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, অবশ্যই 1 নম্বর নিশ্চিত করতে হলে তোমরা ওই ভিডিওটা দেখে যাবে। বলেছে নিচের মধ্যে কে একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়? তো বি সাই প্রনীত কিন্তু তিনি একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। আর রোহন বোপন্না কিন্তু লন টেনিসের সঙ্গে যুক্ত, খুব পরিচিত নাম রোহন বোপন্না। তো তিনি কিন্তু লন টেনিসের সঙ্গে যুক্ত। আর বি সাই প্রনীত কিন্তু একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। পরবর্তী প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতবর্ষের কোন রাজ্যে চাকমা জনগোষ্ঠী দেখতে পাওয়া যায় না? এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এসএসসি জিডি বলো, এসএসসি এমটিএস, সিএসএল, এই সব টাইপের কিন্তু তোমাদের প্রশ্ন হয়। তো ভারতবর্ষের মহারাষ্ট্রে কিন্তু চাকমা জনগোষ্ঠী দেখতে পাওয়া যায় না, কিন্তু আমরা যদি ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং মিজোরামে দেখি, সেখানে কিন্তু চাকমা জনগোষ্ঠী দেখতে পাওয়া যায়। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, যারা নিয়মিত দারিদ্র সীমার মধ্যে এবং বাইরে চলে যায় তাদের জন্য ব্যবহৃত শব্দ কোনটি? কী বলেছে, যে সমস্ত ব্যক্তি কিছুদিনের মধ্যে দারিদ্র সীমার মধ্যে থাকে, আবার কিছুদিনের মধ্যে চলে যায়, মানে আদান প্রদান করে, কখনো দারিদ্র কখনো দারিদ্রের বাইরে। তো এই যে প্রক্রিয়াটা, এই যে তাকে কী বলা হয়, তাদের জন্য কী শব্দটি ব্যবহার করা হয়? এটা কিন্তু এসএসসি জিডি 2019 এসেছিল। তো একে বলা হয় মন্থন দারিদ্র। মন্থন দারিদ্র কাকে বলে? যখন কেউ কিছুদিনের জন্য দারিদ্র সীমার মধ্যে থাকে এবং আবার কিছুদিনের জন্য দারিদ্র সীমার বাইরে চলে যায়। এই যে আদান প্রদান, কখনো দারিদ্র সীমার মধ্যে কখনো আবার দারিদ্র সীমার বাইরে, এই যে আদান প্রদান, এই আদান প্রদানকে বলা হয় মন্থন দারিদ্র। ঠিক আছে, মন্থন দারিদ্র যখন কিছুদিনের জন্য দারিদ্র সীমার মধ্যে থাকে এবং কিছুদিনের মধ্যে দারিদ্র সীমার বাইরে চলে যায়। শের খান কত সালে চৌসায় হুমায়ুনকে পরাজিত করেছিল? শের খানের সঙ্গে কিন্তু হুমায়ুনের চৌসারের যুদ্ধ হয়েছিল, যেখানে শের খান কিন্তু হুমায়ুনকে পরাজিত করেছিলেন। সেটি কত সালে হয়েছিল? তো 1539 সালে চৌসারের যুদ্ধে শের খান হুমায়ুনকে পরাজিত করেছিলেন। 2023 সালের ললিতা শ্রীনিবাসকে কোন নাচের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত করেছেন? তো সঙ্গীত নাটক একাডেমি যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1953 সালে কিন্তু সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। আর সঙ্গীত নাটক একাডেমির বর্তমান
চেয়ারপারসনকে তিনি কিন্তু সন্ধ্যা পুরেজা। তো আমাদের প্রশ্ন এসেছে ললিতা শ্রীনিবাস কোন নাচের স্বীকৃত স্বরূপ 2023 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? তো দেখো 2023 সালে কিন্তু মোট 84 জন ব্যক্তিকে তার বিভিন্ন স্বীকৃত স্বরূপ কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল। তো ললিতা শ্রীনিবাস কিন্তু ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। ললিতা শ্রীনিবাস কিন্তু ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করা আছে? কোন অংশে বা পার্টে বা ভাগে? তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 5 থেকে কিন্তু 11তে এই নাগরিকত্বের বিষয়টি আলোচনা করা হয়েছে, এটা যদি অনুচ্ছেদ বলি। আর যদি আমরা পার্ট বলি বা অংশ বলি, সেখানে কিন্তু দ্বিতীয় অংশে। ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে নাগরিকত্বের কথাটি বলা আছে এবং অনুচ্ছেদ 5 থেকে 11তেও কিন্তু নাগরিকত্বের বিষয়টি আলোচনা করা হয়েছে। নিচের কোন আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করে থাকেন? তো নিচের কোন সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করেন? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ILO। ILO বা ইন্টারন্যাশনাল বাণিজ্য সংস্থা যারা আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করে থাকেন। তো তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে এই ILO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ILOর সদর দপ্তর কোথায়? ILOর সদর দপ্তর কোথায়? পরবর্তী প্রশ্ন, LBW শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো LBW কথাটি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে কিন্তু যুক্ত। ঠিক আছে, LBW কথাটি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। এছাড়াও যদি ক্যাচ বলি, স্লিপ, 6, 4, বাই, ওয়াইড, নো বল, ঠিক আছে, স্টাম্পিং, লেগ বাই, সবই কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। তো বন্ধুরা এই পর্যন্তই থাকলো, আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা